প্রায় ৪ ভাগের ৩ ভাগ শাসন করা কলোনিয়াল হেডমাস্টার ব্রিটিশের আবাসভূমি ব্রিটেন রাজতন্ত্র ও গণতন্ত্রের মিছিলে প্রতিষ্ঠিত ব্রিটেনের সরকার পদ্ধতি। এটিকে যদি আমরা রাজ গণতন্ত্র বলি তাহলে বর্তমান বিশ্বের অন্য যে কোনো গণতন্ত্রের তুলনায় এটিও বেশ পুরনো। ইংরেজ বিজ্ঞানী ও দার্শনিক ডারউইনের বিবর্তনবাদ সূত্র অনুসারে যুগে যুগে ব্রিটিশ পার্লামেন্ট অর্থাৎ ব্রিটিশ সংসদেও এসেছে নানা বিবর্তন পরিবর্তন ও সংস্কার। বর্তমানে ব্রিটিশ সংসদের দালানে যেমন সংস্কার কাজ চলছে, তেমনি গণতন্ত্রেও চলছে এক যুগান্তকারী সংস্কার। তবে সেই সংস্কার সম্পর্কে বলার আগে তার ভূমিকাও একটু বলা উচিত। নানা ধরনের বিতর্ক ও কলঙ্কের জন্ম দিয়ে জুলাই মাসের 7 তারিখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পার্টির সদস্যদের ভোটে নতুন দলপ্রধান যাকে নির্বাচিত করা হবে তিনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। তাই কনজারভেটিভ অর্থাৎ রক্ষণশীল দলের প্রধান নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত বরিস জনসনই পালন করবেন প্রধানমন্ত্রীর দায়িত্ব। ব্রিটিশ ইতিহাসে এই প্রথম ভিনদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আফ্রিকান ভারতীয় একজন নাগরিক যার নাম ঋষি সুনাক ব্রিটিশ কনজারভেটিভ অর্থাৎ রক্ষণশীল দলের প্রধান হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। তার বিপক্ষে আছে ইংরেজ বংশোদ্ভূত নারী লিজ ট্রাস, যিনি বরিস জনসনের ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ঋষি সুনাক ছিলেন বরিস জনসনের ক্যাবিনেটের অর্থমন্ত্রী। কনজারভেটিভ অর্থাৎ রক্ষণশীল পার্টি প্রধান নির্বাচন নিয়েও চলছে দীর্ঘ নানা রোমাঞ্চকর নাটক, সেই সাথে দীর্ঘসূত্রিতা। বরিস জনসন 4 সেপ্টেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকবে। ব্রিটেনের সকল জনগণ একটা কৌতূহলময় দিন গুজরানির ভিতর দিয়ে যাচ্ছে। কে হচ্ছে আগামী দিনের ব্রিটিশ প্রধানমন্ত্রী? ব্রিটেনে প্রায় 7 লক্ষ ব্রিটিশ বাংলাদেশির বসবাস, সংখ্যাটি নেহায়াত কম নয়। বাংলাদেশি কমিউনিটি সবসময় রাজনীতি সচেতনই শুধু নয়, রাজনীতি প্রিয় বটে। সেই হিসাবে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতেও একটা উত্তেজনা কাজ করছে। কে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী? কি হবে আগামী দিনের ব্রিটেনের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা? এই নিয়ে কথা বলেছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক নানা ব্যক্তিত্ব ও ব্যবসায়ীগণ। চলুন শোনা যাক তাদের মতামত। বর্তমান টরি পার্টির যে লিডারশিপ কন্টেস্ট, সেটা দুইজন তো আমরা দুইজনকে চিনি। একজনের রেকর্ড, মানে দুজনের রেকর্ডই কিন্তু তারা ছিল বরিস জনসনের ক্যাবিনেটে, তো সবাই জানে তাদের চরিত্র, তাদের পার্সোনালিটি। তবে কম্পারেটিভলি আমার মনে হয় ঋষি সুনাক অনেক প্রগ্রেসিভ লোক। কারণ যখন কোভিড ছিল সে যে ভূমিকা নিয়েছে, যেটা গর্ডন ব্রাউন নিয়েছিল তা যখন আমাদের বেঙ্গলে ক্রাইসিসে ছিল 2008-এ, তার ভূমিকা কিন্তু এক্স্যাক্টলি সেম। এবং যার জন্য কিছু টরি লোকেরা, টরি মেম্বারশিপ এবং টরি সমর্থ পত্রপত্রিকাগুলি তাকে বলছে যে সে সোশিয়ালিস্ট। তার কথাটা হলো কি যে আমি লোক বাঁচাতে আমাকে যে সোশ্যালিস্ট হতে হয়তো তার অসুবিধা কী। এবং আমার মনে হয় যদিও সে তার এথনিক ব্যাকগ্রাউন্ড হলো এথনিক ইন্ডিয়ান ফ্রম ওয়ান অফ দি আফ্রিকান কান্ট্রিজ, কিন্তু সে এখানে বড়ো হয়েছে, লেখাপড়া এখানে করেছে। যদিও এলিট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এখানে গিয়েছিল ভেরি এক্সক্লুসিভ স্কুলে উইনচেস্টারে, এটা একটা প্রাইভেট স্কুল। এবং তারপরে অক্সফোর্ডের পরে অন্য আরও কয়েক ইনস্টিটিউশনে গিয়েছে। আমার মনে হয় লোকটা ভালো যদি সে প্রাইম মিনিস্টার হয়, এবং আমি মনে করি সে হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। যদিও লেবার পার্টির ভিতরে আমরা অনেক হাই হুল্লা করি যে আমরা বর্ণবাদী আচরণের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, কিন্তু ইন রিয়ালিটি টরি পার্টির ভিতরে দেখলে যে বর্তমানে 7 থেকে 8 জন এশিয়ান ক্যাবিনেট মিনিস্টার, ব্ল্যাক ক্যাবিনেট মিনিস্টার, এশিয়ান এবং ব্ল্যাক ক্যাবিনেট মিনিস্টার। তারপরে এটা মানে আনপ্রেসিডেন্টেড যে টরি পার্টির ভিতরে আমাদের দেশের লোক, তার নাম দেওয়া হয়েছিল কয়েক বছর খানেক আগে, যখন সেই ফুড টুড ইন্ট্রোডিউস করছিল, যে যখন রেস্টুরেন্টে গিয়ে যখন খাইবায় 50% তোমাকে ফ্রি পাইবায় ইত্যাদি, তার নাম দেওয়া হয়েছিল তখন দেশি সুনাক, মানে ঋষি থেকে তাকে দেশি করছে। এনিওয়ে, বাংলাদেশের নামের সাথে তার নামের সম্পর্ক হয়ে গেছে। তো যাক, লিজ ট্রাস্টের তো কম্পারেটিভলি তার চরিত্রে বা তার পার্সোনালিটিতে অনেক দুর্বলতা আছে। সে ছিল জন্মগতভাবে সে যখন সে ছিল স্টুডেন্ট তখন ছিল লিবডেমের মেম্বার, তারপরে সে চেঞ্জ করে টরি পার্টিতে আসছে। তারপরে বিভিন্ন ইস্যুতে তার ইউটার্ন আছে, এবং পার্টিকুলারলি যখন বরিস জনসন লাইজ আফটার লাইজ, এবং তাকে যখন সবাই তাকে ডিস্ট্রাস্ট করতেছে, তখন পর্যন্ত কিন্তু লিজ ট্রাস্ট ছিল ইয়ের পিছনে, ওই
বরিস জনসনের পিছনে। এতে বরিস জনসনের ক্যান্ডিডেটই হলো লিজ ট্রাস, এবং সে অনুযায়ী তার কাছ থেকে কী পরিবর্তন আমরা চাই, কোনো কিছুই পরিবর্তন আসবে না। তবে পরিবর্তন আসতে পারে যদি আবার এই মেম্বারশিপ তো আর কি ম্যান্ডেট দিবে। মেম্বারশিপ যদি এখন সাপোর্ট করে ঋষি সুনাককে, তাইলে হয়তো সেখানে ঋষি সুনাক যেটা সে প্লেজ করছে, প্রতিজ্ঞা করছে, এগুলি সে ডেলিভারি করে, হয়তো জনগণের জন্য ভালো হবে। হ্যাঁ, লিভিং কস্টের উপরে টরি পার্টির বিভিন্ন মতামত আছে, কিন্তু টরি পার্টির ভিতরে আবার কয়েকটা সেকশন, একটা সেকশন তারা বিশ্বাস করে ওয়ান নেশন টরি। ওয়ান নেশন টরি হলো কি, যে না, আমরা শুধু রিচ না, গরিব রিচ আছে যাদের, মানে যাদের সামর্থ্য একবারে কম, সবাইকে নিয়ে আমাদের বসবাস করতে হবে, বাঁচতে হবে। এত এই হিসাবে ভেরি প্রগ্রেসিভ। এখন লেবার পার্টি যাই বলুক না কেন, সে বলতেছে লেবার পার্টি বড় বড় সুরে ডিসক্রিমিনেশনের ব্যাপারে, কিন্তু এখনও আমরা দেখিনি যে লেবার পার্টির ভিতরে, মানে যে আগামী দিনে লেবার পার্টি থেকে কোনো কালো বা কোনো এশিয়ান লিডারশিপ কন্টেস্টে আসতে পারে। তাই যা কেমন কি এই পর্যন্ত কিন্তু লেবার পার্টির যে ট্র্যাক রেকর্ড, এখনও আমাদের কোনো মহিলা প্রাইম মিনিস্টার হয়নি, লিডার হয়নি। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু টরি পার্টি অনেক এগিয়ে আছে। আগামী ইলেকশনে হয়তো টরি পার্টি লুজ করতে পারে মার্জিনালি, কিন্তু লেবার পার্টি আউটরাইট উইন করতে পারবে না। লেবার পার্টি যে ওই যেটা বলা হয় ব্রিক ওয়াল, যে সিটগুলি 88টা সিট লেবার পার্টি, 80 থেকে 88টা সিট লেবার পার্টির হারিয়েছে যখন জেরমি করবিন ছিল আমাদের লিডার। তো সেই সিটগুলি রিকভার করতে আমার মনে হয় এক টার্মে সেটা রিকভার হবে না। আগামী ইলেকশন ফিক্সড টাইমেই হবে, কিন্তু যদি 2/3 মেজরিটি আবার সিদ্ধান্ত নেয় তার আগে হওয়ার, তাহলে আগে হতে পারে। কিন্তু ফিক্সড টার্ম, যেহেতু এটা পার্লামেন্ট একটা অ্যাক্ট করছে, যখন লিবডেম টরি 2010 ইলেকশনের পরে তারা কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করে, তখন তারা একটা করেছিল যে ফিক্সড টার্ম পার্লামেন্ট। তো সেই হিসাবে সেই অ্যাক্ট যদি এটাকে তারা মানে চেঞ্জ করতে হয়, লাগবে 2/3 মেজরিটি। আগামী দিনে টরি পার্টি হয়তো পাওয়ারে থাকবে না, বাট দে উইল বি ভেরি স্ট্রং অপোজিশন, ওকে। এবং আমার মনে হয় লেবার পার্টি যদি উইন করবে যথেষ্ট, বাট নট সাফিসিয়েন্ট এনাফ টু ফর্ম এ গভর্নমেন্ট, তখন তাদেরকে খুঁজতে হবে কার সাথে তারা কোয়ালিশন করবে। হয়তো লিবডেম বা স্কটিশ ন্যাশনাল পার্টি SNP এদের সাথে কোয়ালিশন করবে, কিন্তু সেখানে আবার কোয়ালিশনের অসুবিধা আছে। SNPর এজেন্ডা আবার ওই ইন্ডিপেন্ডেন্ট স্কটল্যান্ড এটসেট্রা। তো এখানে হয়তো জানি না কী হতে পারে, তবে যেটা ধরে নেওয়া যায় যে কিছু ইস্যু যদি এগ্রি করে SNP, সেই ইস্যুর ভিত্তিতে হয়তো তারা সেখানে কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করতে পারে। আর লেবার পার্টির বর্তমানেও তো অবস্থা খুব ভালো না, যদিও কেয়ার স্টামারের সে খুবই সুন্দর করে কথাবার্তা বলতে পারে, কিন্তু এখন পর্যন্ত যেসব এজেন্ডা নিয়ে আসছে তাদের, যেমন ফর এক্সাম্পল লিভিং কস্টে তারা বাড়াবাড়ি করতেছে, ঠিক আছে, সবাই বাড়াবাড়ি করতেছে, কিন্তু এই টাকাগুলো কোথা থেকে আসবে? শুধু তুমি উইনফল ট্যাক্স দিয়ে তুমি এইটা কাভার করে ফেলবা, আর তুমি ওই কি বলে ওই এনার্জি কস্টের যেটা, এটাকে ফ্রিজ করে তুমি যে দেশকে বাঁচাবা, এটা তো হবে না। এই টাকাগুলো আসবে কোথা থেকে? তো সেই পরিপ্রেক্ষিতে লেবার পার্টি এখনও সেই কনক্রিট পলিসিগুলি শক্তিশালী হিসাবে সামনে এখনও আসেনি। আর কখনো আসবে এটা দেখা যাক। আগামী দিনে তো আমাদের রয়েছে কনফারেন্স, সেই কনফারেন্সে হয়তো কিছু প্রগ্রেসিভ লেফটের কিছু এজেন্ডা হয়তো আসতে পারে, সেই এজেন্ডায় থাকতে পারে কীভাবে যদি লেবার পার্টি পাওয়ারে যেতে হয় কী করতে হবে। এখন যদি যে পলিসিগুলো তার সামনে নিয়ে আসছে এগুলি কিন্তু ইনাফ না, এটা যথেষ্ট না লোকদের, মানে যারা আগে ফ্লোটিং বোর্ডে তাদেরকে আকর্ষণ করতে। First of all, it's interesting seeing the Conservative Party membership, which is almost 93% white, middle-aged, deciding who should be the next leader of the Conservative Party, but also the Prime Minister of our country. And interesting thing is this leadership battle is now proving to be quite peculiar. Peculiar because you get a chance to vote by ballot, and then a day before you can change your mind and vote online. So this is quite interesting. In democracy, this is very peculiar. But the real important thing is, I believe the Conservative Party will not be voting for a brown, Asian heritage person to be the leader and potentially the first Prime Minister of Asian background. They will go with Liz, who they trust, who they think that is the next Margaret Thatcher. But I think in overall, Conservative Party is in a bad position. The cost of living is showing that people will not be able to in the winter live, eat and feel, put heating in their house.
And for that reason, what I really would like to see is a swift call for election, because the Conservative will be fighting amongst themselves. Their economic policy will not be able to deliver for the mass. So what we need is a general election, which I believe the Labour Party, with the right message that the leader of our Labour Party is giving, will give assurance and support and confidence to the nation to vote Labour after disaster 12-13 years of a Conservative government. The biggest issue facing whoever becomes the next Prime Minister, the leader of the Conservative Party, is the economy. We are staring point blank at a major world recession, and particularly in Britain. But more importantly, it's the pennies in the pound. It's the average person in this country who will not be able to make a choice between eating and putting the heating on this winter. And I believe that is going to be the decisive factor in crumbling of the Conservative Party. Whoever wins in September, they will have a maximum of 2 years before the next general election. And obviously I want an election before then. And I'm confident that if an election is called, you will see that people will be choosing to vote for a Labour government that will be on the side of the working class, will be on the side of the people who are most at need and the most vulnerable in our society. And all the policies that the Labour is talking at the moment is to put the money in the people's pocket so they can feed themselves, they can heat their house and keep their families alive. বর্তমান কনজারভেটিভ গভর্নমেন্ট যে নাটকটা শুরু করছে, which is not healthy for the country, এইটার জন্য আমরা সবাই ট্রাবলে পড়ব। At the moment they're focusing too much on their leadership, and because of that they're not focusing for the public, and situation is coming up. Financially we're going to be in trouble. Recession Act and everything, they overspend their money, and now they don't know what's going to be happening next 2 years. Bank of England already telling us, advice is saying it, recession is coming soon, and government not even thinking about it, and that is bad for Britain and bad for people like us in a business, and normal people who is not in business, they will suffer because everything is going, price is going up, and people's income is limited. That will be a problem for all of us. আমি একজন হোলসেলার, আমার কাছে যারা আসে তারাও ব্যবসায়ী, তাদের বড় সুপার মার্কেট আছে, তাদের রেস্টুরেন্ট আছে, তাদের টেকওয়ে আছে, বিভিন্ন গ্রোসারি শপ আছে, তারাও ব্যবসায়ী। যেরকম আমরা স্ট্রাগলিংয়ে আছি ওই রকম তারাও স্ট্রাগলিংয়ে আছে। তাদের যে এখন যে ইউটিলিটি বিল, এরপরে বিভিন্ন যে তাদের এক্সপেন্ডিচার সবাই বাড়িয়ে গেছে কি, এই জন্য আমাদের বিজনেসটা একটু স্লো এখন আছে। বর্তমানে একমতো রিসেশনেই আছি আমরা। ওয়ার্কিং ক্লাস এবং মিডিল ক্লাস যারা পাবলিক যারা আছি আমরা খুব সাফারিংও। কারণ সাফারিংও এই কারণে যারা এই যে গ্রেট ব্রিটেন যারা পরিচালনা করে এখন, এরা হলো কনসারভেটিভ মানুষ। এরা কনসারভেটিভ যারা পার্টির মধ্যে যারা আছে, এরা ওয়েল অফ পাবলিক। তারা যে আমাদের যে মিডিল ক্লাস এবং মধ্যবিত্ত যে পাবলিক যারা আছি এদের দুঃখ কষ্ট তারা বুঝে না। কারণ তারা তো ওয়েল অফ মানুষ, তাদের পিছনে পয়সা আছে, তারা বিজনেস আছে, তারা মানে এই সমস্ত জিনিস বুঝে না। কিন্তু এখন আমরা যে আমাদের যে কাস্টমার যারা আছে এরা খুব সাফারিংও আছে। আমি একজন ব্যবসায়ী হিসাবে বলছি, আমরা যে এই যে সাফারিংয়ে আছি বর্তমানে, এইরকম যদি চলতি মানে এইরকম থাকে, এইরকম যদি আমরা মানে কনসারভেটিভ পার্টি যদি এইরকম মানে দেশ পরিচালনা করে, তো আমরা সামনের বছর গিয়া আরও একটা ডিপে, আরও একটা গভীরভাবে গিয়া আরও যৎপর্ম গিয়া ওই রিসেশনে আর কি। যে এই যে সমস্যা আইছে এইটা গিয়া এফেক্ট ইভেন আমরা বাংলাদেশে গিয়া হইব। কারণ এই যে বাংলাদেশেও মানে আমরা যখন অত স্টাবলিশ দেশে আছি আর অত সাফারিংয়ে আছি, এই দেশে যে ওয়ার্কিং ক্লাস মিডল ক্লাস মানুষ, এই যে সমস্যাগুলা অটোমেটিক আমরা বাংলাদেশে গিয়া এইটা এফেক্ট করবে। মানে শুধু বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডে।